রাজনীতি মানে কি ক্ষমতার পালাবদল? আসছে সাধারণ নির্বাচন এবং গণভোট। কতটা অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হতে চলেছে আগামী নির্বাচন? ভোটের নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা, সহিংসতার ঝুঁকি, দলগুলোর প্রচারের লড়াই এখন আলোচনায় ধর্মীয় নানা ইস্যু, একাত্তর, চাঁদাবাজি সহ পুরনো সব বিতর্ক এবং নানা সমীকরণ। সরকার, প্রশাসন, ইলেকশন কমিশন কতটা নিরপেক্ষ? প্রতিশ্রুতি এবং বাস্তবতার দূরত্বই বা কতটা দলগুলোর মধ্যে? এইসব নানা প্রশ্নের মাঝে দাঁড়িয়ে এখন বাংলাদেশ। নির্বাচনের চলতি ঘটনা, আলোচিত নানা প্রসঙ্গ, বিতর্ক, আশা, সংশয় আর কৌতূহলের সব প্রশ্নের উত্তর খুঁজবে ডেডলাইন বাংলাদেশ। স্বাগত আপনাদের সবাইকে আজকের আয়োজনে। সাথে আছি আমি জহিরুল আলম। আর অতিথি হয়ে আজ এসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আজ আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন কিছু তরুণ প্রজন্মের অতিথি, নতুন ভোটার। তাদের সঙ্গে আলাপ করব, তাদের প্রশ্ন শুনব এবং উত্তর খুঁজবার চেষ্টা করব। জনাব আলী রিয়াজ, ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। আমি অত্যন্ত আনন্দিত আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে। প্রথমেই আপনি বলছিলেন যে আমি নির্বাচনের প্রসঙ্গ নিয়ে আলাপ করব, গণভোটের প্রসঙ্গটি কোথায়? গণভোট দিয়ে আপনার কাছ থেকে শুরু করি। গণভোটের পক্ষে সরকার দাঁড়িয়েছে এবং গণভোট নিয়ে যে ব্যবধান বা যে ধরনের দূরত্ব ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, মনে কি হচ্ছে যে এই প্রশ্নে দূরত্ব অনেকটাই ঘুচতে চলেছে? অবশ্যই। আসলে গণভোটের বিষয়টা যখন জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে, অর্থাৎ জুলাই জাতীয় সনদ প্রণয়নের ক্ষেত্রে যখন আলোচনা হয়, তখন গণভোট প্রশ্নে কোনো রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করেনি। প্রকৃতপক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপনের আগেই রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে ফ্লোরে গণভোটের প্রশ্নটা তোলা হয় এবং গণভোটের মধ্য দিয়েই জুলাই জাতীয় সনদের প্রশ্নটা মীমাংসার কথা রাজনৈতিক দলগুলোই বলেছেন। এবং এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর যারা অংশগ্রহণ করেছেন তাদের অধিকাংশ, প্রকৃতপক্ষে কয়েকটি দল যারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেননি তারা ছাড়া আর সকলেই আসলে গণভোটের পক্ষে। এমনকি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করা এনসিপিও আসলে গণভোটের পক্ষে। হ্যাঁ, কিন্তু একটা বড় প্রশ্ন আসছে এখন মাঠে, যে প্রশ্নটি বেশি ঘোরাফেরা করছে, যে গণভোটে আপনি 4টা প্রশ্ন দিয়েছেন এবং আপনি হ্যাঁ নার মধ্যে উত্তর দিতে বলেছেন। সাধারণ ভোটার বা এই যে তরুণ প্রজন্মে যারা ভোটার আছে, তারা কি বিভ্রান্ত হওয়ার যথেষ্ট কারণ নেই? 4টা প্রশ্নের একটা উত্তর, হ্যাঁ বা না। এটি কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। আপনার কাছে কি উত্তর আছে? জহির, প্রশ্নটাই আসলে আপনি যেভাবে উপস্থাপন করলেন সেখানে একটু বিভ্রান্তি আছে। 4টা প্রশ্ন নেই আসলে। আপনি যদি দেখেন সেখানে আসলে 4টা প্রশ্ন নেই, 4টা বিষয় আছে। 4টা বিষয়ের একটাই উত্তর দিতে বলা হয়েছে, হ্যাঁ অথবা না। আসলে প্রশ্নটা খুব সুস্পষ্ট যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে ভবিষ্যতের পথরেখা তৈরি করা হয়েছে তার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে আপনি রাজি কি রাজি না, হ্যাঁ অথবা না। এই যে বললেন 4টি বিষয়, আমি প্রশ্ন বলেছেন, কেউ কেউ প্রশ্ন বলে ভুল করছেন, আমার মনে হয় 4টি বিষয় এবং প্রশ্ন একটা। এখন ধরুন যে 4টি বিষয় নিয়ে অনেকে বলছেন যে এই 4টি বিষয় কি আছে। 4টি বিষয় আছে জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, যে বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে, কিছু বিষয়ে ভিন্ন মত সত্য, সেগুলোর ব্যাপারে জনগণের সম্মতি চাওয়া হচ্ছে। এখন এই যে 4টি বিষয়ে একটি প্রশ্নের উত্তর, এইটা কি খুব অস্বাভাবিক ঘটনা? যারা এটাকে অস্বাভাবিক বলে বলার চেষ্টা করছেন তারা একটা বড় রকমের ভুল করছেন। কারণ দেখুন, পৃথিবীতে যখনই গণভোট হয়, গণভোটের প্রশ্নের উত্তর কিন্তু একটাই থাকে, হ্যাঁ অথবা না। গণভোট বাই ডেফিনিশন, বাট চয়েস ইজ মাল্টিল্যাটারাল। অফকোর্স। আপনি যদি না আমি জহির দেখুন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন একটা দেশের একটা সংবিধান যখন প্রণীত হয় এবং সেটা যখন গণভোটে দেয়া হয় যেটা গৃহীত হবে কি না হবে না, তখন কি দাঁড়ায় বলুন তো? তখন কি সংবিধানের 160টা অনুচ্ছেদ আলাদা আলাদা করে প্রশ্ন করা হয় যে ধরুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অনুচ্ছেদ প্রশ্ন করা হয়নি পৃথিবীতে কোথাওই হয় নাই। আপনি সাম্প্রতিক কালে, আমি যদি উদাহরণ হিসেবে বলি 3টা দেশের কথা আপনাকে আমি বলি। তিউনিসিয়াতে একটা নূতন সংবিধান তৈরি করে গণভোটে দিয়ে জনগণকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি এই গণভোটের মাধ্যমে এই নূতন সংবিধান
গ্রহণ করার পক্ষে আছেন না বিপক্ষে আছেন? তুরস্ক 18টা বিষয়, এবং এই 18টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ 18টা বিষয়। এক্সিকিউটিভের পাওয়ার, নির্বাহী বিভাগের পাওয়ার বাড়বে, বিচার বিভাগের পাওয়ার কমবে, এবং লেজিসলেটিভ বডি আইনসভার পাওয়ার কমবে। বিষয়গুলির সাথে আমার দ্বিমত আছে যেভাবে তুরস্কে, কিন্তু আমি প্রক্রিয়াটার কথা বলছি। প্রক্রিয়াটা হচ্ছে এই যে সেই ক্ষেত্রে 18টা বিষয়ে প্রশ্ন করা হলো যে আপনি একমত আছেন কি না। গণভোটে সেভাবেই হয়। আমি জাস্ট সংখ্যা হিসেবে আপনাকে একটু বলি আর কি। কেনিয়াতে 2010 সালে যে গণভোট হয়েছিল সেটা কিসের ব্যাপারে হয়েছিল? সেটা হয়েছিল নতুন সংবিধানের ব্যাপারে। তাতে কতগুলো অনুচ্ছেদ ছিল আমি একটু উল্লেখ করি, 260টা। তাহলে যদি 260টা অনুচ্ছেদ লোকে, আপনার কি মনে হয় যে কেনিয়ার প্রত্যেকে 259টাতে একমত হয়েছে, তাতে একটাতে হয়নি? এই যে প্রশ্নগুলি করা হচ্ছে, এখানে একটু বোঝার ভুল আছে। গণভোট সম্পর্কে যদি সাধারণ ধারণা আপনি করেন তাহলে দেখবেন যে এই প্রশ্নগুলি আসলে খুব খুব বাস্তবোচিত। একটু ধরে একাডেমিক্যালি আপনার এটা সম্পর্কে একটু পাবলিক অ্যাওয়ারনেসের প্রশ্ন যদি বলেন, আপনি কি মনে করেন যে অল পিপল, মানে পিপল ইন এ কমন সেন্স, যে তারা কি এটা সম্পর্কে কতটা কম্প্রিহেন্সিভলি আন্ডারস্টুড যে এই বিষয়গুলোতে আমি আমার ডিসিশন দিতে যাচ্ছি? ধরেন আমি যদি বলি যে এখানে কিছু তরুণ ভোটার আছে, তরুণ ভোটার আছে, আপনি নিজে চেক করেন যে তাদের পারসেপশন কি, হাউ দে ফিল অ্যাবাউট ইট, মানে তারা কিভাবে ডিসিশনটা নিবে। আপনি সরাসরি যদি তাদেরকে আমি যেটা বলবো, তাদের প্রথম কথা হচ্ছে, এক হচ্ছে জুলাই জাতীয় সনদ, কিন্তু তার চেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে গত 54 বছর যাবৎ যে রাষ্ট্র ব্যবস্থা চলেছে, যে রাষ্ট্র ব্যবস্থা এমন জায়গায় দেশকে নিয়ে গেছে, সেইখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই কি চাই না, এটাই হচ্ছে প্রশ্ন আমাদের কাছে। দ্বিতীয় প্রাপ্তটা যদি আরেকটু ইলাবোরেট করতে বলেন, গত একটা দীর্ঘ 16 বছর ধরে যে ব্যবস্থাটা আপনারা প্রত্যক্ষ করেছেন, আপনাদের যা বয়স তাতে আসলে আপনারা সবচেয়ে বেশি কাছে থেকে দেখেছেন। তার আগের ইতিহাস আপনাদের খুব একটা জানার, মানে পড়ালেখার দিক থেকে জানার, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে না। কিন্তু আপনার কাছে প্রশ্নটা হচ্ছে এই যে 16 বছর ধরে যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল, যার মধ্য দিয়ে একটি ব্যক্তিতান্ত্রিক ফ্যাসিবাদ, একজনের শাসন তৈরি হয়েছিল, আমরা কি সেটা অব্যাহত রাখার, সেটা সম্ভাবনার জায়গা তৈরি রাখতে চাই কি চাই না? কারণ যদি রাখতে চাই তাহলে কোনো পরিবর্তনের প্রয়োজন। ভোটের ব্যালটে তো আপনি যেভাবে প্যারাফ্রেজিং করেছেন বা যেভাবে এটাকে কনসেপচুয়ালাইজ করেছেন, ভোটের ব্যালটে তো আরও সেইভাবে তো জিনিসটা থাকবে। ব্যালটে যেভাবে থাকবে সেটা হচ্ছে তার কতগুলো সাংবিধানিক ভাষা আছে, কিন্তু কনসেপচুয়ালি, আপনি কিন্তু আমাকে প্রশ্ন করেছেন কনসেপচুয়ালি, আমি আপনাদের কাছে যেটা আবেদন করব, আপনারা এই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, আমি প্রায় নিশ্চিত। কারণ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার 1/3 হচ্ছে 37 বছরের নিচে, এবং আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের প্রত্যেকের বয়স 37 বছরের নিচে। ফলে আপনারা হচ্ছেন সেই 5 কোটির একজন যারা এই প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আগে তো ভোট হয় না এই দেশে আর কি, রাতের ভোট বলেন আর আমিডামিড নির্বাচন বলে, এগুলো বাদ দেন। প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে, কিন্তু প্রশ্নটা ওই জায়গায় নয় যে সাংবিধানিক ভাষাটা কী হয়। সাংবিধানিক ভাষা তৈরি করার জন্য আপনারা, জাতীয় সংসদ তৈরি হবে, এবং এইবারে জাতীয় সংসদ কী হবে, এটাকে বলা হচ্ছে সংবিধান সংস্কার সভা পরিষদ। কারণটা কি, তাদের অনেক কিছু করতে হবে। আপনাদের কাছে আসলে প্রশ্নটা থাকা উচিত খুব সহজ, সেটা হচ্ছে আপনি আপনার জীবদ্দশায় অ্যাডাল্ট হওয়ার আগের থেকে যেটা দেখছেন সেইটা অব্যাহত রাখার সমর্থন করেন কি করেন না। সংবিধানের ভাষা যাই হোক, আপনাদের অনেকে, আমি প্রায় নিশ্চিত যে আপনারা আন্দোলনে যুক্ত ছিলেন, জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার আপনারা। তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা আপনারা ব্যক্ত করেছে সেটা কি? সেটা হচ্ছে ধরেন বৈষম্য যাতে না থাকে। তো বৈষম্য না থাকার উপায়টা কি? আপনার কাঠামোটা বদলাতে হবে, তাই না? ধরুন আমি একটা উদাহরণ দিই, আপনি যেহেতু বলেছেন, আমি সুযোগ পেয়েছি আপনাদের সাথে সবসময় তো দেখা হওয়ার সুযোগ হয় না আমার, তো এই সুযোগটা আমি নিতে চাচ্ছি, কিছু মনে করবেন না। হ্যাঁ, সুযোগটা হচ্ছে ধরুন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা তৈরি হচ্ছে, সেটা কি? পিএসসির সিদ্ধান্ত, তাই তো, পাবলিক সার্ভিস কমিশন সরকারি চাকরিতে যে বৈষম্যটা তৈরি করে, সেই বৈষম্যটা আপনারা বলছিলেন যে কোটার মাধ্যমে একটা রিয়াজ ভাই, সেইটার বাইরেও কিন্তু পিএসসির গঠনের মধ্যে এই সমস্যাটা আছে। লেট আস মেক ইট শর্ট। আমরা যদি বলি যে আপনি যখন হাঁ দিচ্ছেন এই সিদ্ধান্তে, তখন অবভিয়াসলি না বলারও এখতিয়ার অবশ্যই আছে। সেক্ষেত্রে
সরকার হিসেবে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি হার পক্ষে প্রচার করবেন। হয়তো কোনো কোনো রাজনৈতিক দল হার পক্ষে প্রচারণার সিদ্ধান্ত নিয়েছে, হয়তো অধিকাংশ দলই নিয়েছে, কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট আপনার কাছে কি মনে হয়, একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আমি বলবো যে আপনি হার পক্ষে প্রচারণার দায়িত্বটি কেন নিলেন? কারণ যারা নার পক্ষে আছে, যেসব ভোটার, তারা তো তাকেই তো আপনাদের রিপ্রেজেন্ট করছেন। না, আমি করছি না। আমি যারা নার পক্ষে আছে তাদের রিপ্রেজেন্ট করি না। তারা যদি না, যদি কেউ opt করে। এক মিনিট শেষ করে, যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমাকে তো উত্তর দিতে হবে। আপনি বলছেন তো এই সরকার, এই সরকার ব্যাপারটা কি? এটা একটা অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে একটা সংবিধান আছে না, আপনারা নিশ্চয়ই দেখেছেন, পড়েছেন। আপনারা দেখেছেন অবশ্যই, আমার চেয়ে বেশি হয়তো দেখেছেন। ওইখানে অন্তর্বর্তী সরকার বলে কি কিছু আছে? নাই। তাহলে এই সরকার তৈরি হলো কিভাবে? এই সরকার তৈরি হলো যে আপনাদের মতো, আপনারা তৈরি করেছেন এই সরকার, আপনাদের রক্ত দিয়ে প্রাণ দিয়ে তৈরি করেছেন, তাই তো? এই সরকার, আপনি যদি মনে করেন, কেউ যদি মনে করে যে এই সরকার 1991, 96, 2001 সালে, এমনকি 2008 সালের সরকার, তা নয়। তাহলে এই সরকার কি করতে চেয়েছে? তার তো ম্যান্ডেট আছে। ম্যান্ডেটটা রক্ত দিয়ে প্রাণ দিয়ে একটা ম্যান্ডেটটা কি সংস্কার করবে? এবং কনসেপচুয়ালি জিজ্ঞেস করছি, ইউ গট এভরি রাইট টু, মানে না কনসেপচুয়ালি, কিন্তু আমি বলছি যদি সরকার হিসাবে ভোটে আপনি দিয়েছেন, ধরে নিলাম যে আপনি জয়যুক্ত হলো না, দেন হোয়াট ইউ উইল ডু? এই গভর্নমেন্টের কিছু করার নেই কিন্তু। দ্যাটস হোয়াট আই এম সেইং। না কিছু করার নেই। আমি আমাকে উদ্ধৃত করি, কিছু মনে করবেন না। 27শে অক্টোবর জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা যখন সরকারকে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে আমাদের পরামর্শ দিয়েছিলাম, সেদিন বেরিয়ে আসার পর প্রেস কনফারেন্সে একজন সাংবাদিক বলেছে, জিজ্ঞাসা করেছে, যদি না হয় তাহলে কী হবে? অধিকাংশ জনগণ যদি না চান তো না হবে। আইসল্যান্ড, আপনার ধরেন চিলেতে দুইবার রেফারেন্ডাম হয়েছে, দুইবার নতুন সংবিধান তৈরি করে দেওয়া হচ্ছে, জনগণ রিজেক্ট করেছে। ওকে, আমি কি ওনাকে কোনো প্রশ্ন করতে সুযোগ দিব? আমরা যদি কেউ অবশ্যই প্রশ্ন, কিন্তু আমাকে একটু ক্লিয়ার করতে দেন। আমি একটা কথা বলেছি যাতে মিস ইন্টারপ্রিটেড না হয়, সেই জন্য আমি একটু ক্লিয়ার করি। আপনি বলে যে আমি না এর রিপ্রেজেন্ট করি কিনা, করি না। কারণটা হচ্ছে এই যে প্রক্রিয়াটা 39 পৃষ্ঠা, তার সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমি মনে চিন্তায় গত ফ্যাসিবাদী শাসনের 16 বছরে আমি কি ভূমিকা পালন করেছি, এটা আপনি আমার চেয়ে কম জানার কথা না। এবং এই সরকার কিভাবে তৈরি হয়েছে? এই সরকার তৈরি হয়েছে তার ম্যান্ডেটটা বাস্তবায়ন করার জন্য। তো এই ম্যান্ডেট বাস্তবায়ন যদি করতে চায় সে, তো আমরা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সব কিছু তৈরি করে দিয়ে বললাম যে এখন এটার সাথে আমি নাই। এটা হয় নাকি? আর যদি বলেন পৃথিবীতে যত ধরনের গণভোট হয়েছে, ধরুন ইউরোপে 72 থেকে 2024 পর্যন্ত 48টা গণভোট হয়েছে একটা বিষয়ের উপর বিভিন্ন দেশে। সেগুলো কি দেশটা ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেবে কিনা। এর অধিকাংশ ক্ষেত্রে সরকার হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছে। 2016 সালে ব্রেক্সিট ইস্যুতে ডেভিড ক্যামেরন প্রত্যক্ষভাবে ক্যাম্পেইন করেছেন। তাহলে এই সরকার আরো অনেক বিষয় আলাপ করবো রিয়াজ ভাই। আর আমি যে জায়গায় এমফাসিস করতে চাচ্ছি, এই যে মানে ইউ আর লেজিটিমেটলি এক্সপ্লেইনিং ইউর পজিশন, কিন্তু আমি বলতে চাচ্ছি এতে ভোটারের রাইটস সীমিত করা হচ্ছে কিনা। অ্যাবসলিউটলি নট, বিকজ আপনি ইউ আর রিপ্রেজেন্টিং সাম কোয়ার্টার, যেই ভোটার এখানে ধরে নিলাম যে এখানে অনেক ভোটার নাতে আছে, কিন্তু আপনি তাকে রিপ্রেজেন্ট, মানে আপনি রিপ্রেজেন্ট করেন না, এখানে আপনি ইম্পার্শিয়াল থাকবেন কিনা এই ভোটারদের মাঝে? না ইম্পার্শিয়াল, আমার কথা তো আমাকে বলতে হবে যে আসলে কেন আমরা এই সনদ তৈরি করি। এই সনদ তো আমরা সরকার তৈরি করে, রাজনৈতিক দলগুলো তৈরি করে। রিয়াজ, থ্যাংক ইউ। এই প্রশ্ন থেকে আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, আমি আশা করছি যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম 11 আসনের বিএনপির প্রার্থী, যিনি এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত আছেন। এই সময়ের মধ্যেও জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদেরকে খানিক সময় দিয়েছেন। আমি স্বাগত জানাচ্ছি জনাব আমির খসরু মাহমুদ আপনাকে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি ডেডলাইন বাংলাদেশ থেকে জহিরুল আলম বলছি। কি শুনতে পাচ্ছেন?
জহিরুল আলম সাহেব, কি খবর? ভালো আছেন? জি জি জি, ভালো আছি। যেমন আমি খসরু মাহমুদ চৌধুরী, নিশ্চয়ই আপনি নির্বাচনী প্রচারে ব্যস্ত। ওভারঅল যেভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছে, সেই নির্বাচনী প্রচারের যে ভাইব আপনি দেখতে পাচ্ছেন এবং দলগুলোর মধ্যে নতুনত্ব কি কিছু লক্ষ্য করছেন কিনা? আমরা ইতিমধ্যেই কিছু ধরেন যে ট্রেডিশনাল প্রতিশ্রুতির বক্তব্য দেখছি, একই সঙ্গে দোষারোপের বক্তব্য দেখছি। ওভারঅল আপনি অনেকদিন পরে একটা রিপ্রেজেন্টেশন নির্বাচন হতে যাচ্ছে, তিনটি সাধারণ নির্বাচনে জনগণের বা ভোট দেওয়া থেকে জনগণ বঞ্চিত হয়েছে। ওয়াই দিস ইলেকশন ইজ ডিফারেন্ট? দিস ইলেকশন ইজ সামথিং নিউ ফর দ্য ভোটার্স। খুবই স্বাভাবিক। দীর্ঘ 15 বছর ধরে জনগণ ভোট দিতে পারে না। যাদের বয়স এখন 30-35 হয়ে গেছে, ওরা একবার এখনো ভোট দিতে পারে নাই। নতুন প্রজন্মের ভোটাধিকার প্রয়োগের অনুপস্থিতিতে বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য সবাই অপেক্ষা আছেন। সবাই চাচ্ছে তাদের ভোটের মাধ্যমে তারা প্রতিনিধি নির্বাচিত করবে, সংসদ নির্বাচিত করবে, সরকার নির্বাচিত করবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। যে জিনিসের অনুপস্থিতিতে বাংলাদেশ আজকে এই প্রতিকূল অবস্থায় দেশ এবং দেশের মানুষ আজকে পড়েছে। সুতরাং সবাই এখান থেকে মুক্তি চাচ্ছে। তারা একটি নির্বাচিত সংসদ চায়, সরকার চায়, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এবং এটার মাধ্যমে জনগণ আগামী মুক্তির একটা পথ দেখছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, একটা গণতান্ত্রিক অর্ডার দেখতে চায়, যেখানে তাদের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার তারা ফিরে পাবে, তাদের মালিকানা ফিরে পাবে। সুতরাং মানুষ সেই অপেক্ষায় আছে। এই নির্বাচনটা এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি খসরু ভাই, এখানে এখানে আলোচনা হচ্ছিল ডক্টর আলী রিয়াজ, উনি প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাবেক ভাইস চেয়ার। আমি জিজ্ঞেস করছিলাম যে গণভোটে যে হ্যাঁ না ভোটের যে একটা অপশন দিয়ে এবং সরকার যে এটার পক্ষ নিয়ে হাঁয়ের পক্ষে যে প্রচারণা চলছে, রাজনৈতিক দলগুলোর নিজস্ব অবস্থান আছে, আপনি কি মনে করেন যে এখানে যারা ভোটারদের অধিকার মানে এখানে সীমিত করে দেওয়া হচ্ছে এই ধরনের প্রচারণার মাধ্যমে বা সিদ্ধান্তের মাধ্যমে? এটা জনগণ বিচার করবে। আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। আর আমরা তো ওই ইয়ে তো সই করেছি, কি বলে ওটাকে, জুলাই সনদে, জুলাই চার্টারে ঐক্যমতের যে সনদ, যেটা হ্যাঁ জুলাই সনদে তো আমরা সই করেছি। সুতরাং আমরা জুলাই চার্টার যেটা সই করেছি, উইল গো বাই জুলাই চার্টার। সেখানে আমাদের কোনো সমস্যা নেই। আর কয়েকটা ছোট প্রশ্ন যারা খসরু মাহমুদ চৌধুরী, নির্বাচনের পথে এখন সবার মধ্যে একটা প্রশ্ন যে সুষ্ঠু নির্বাচনের পথে চ্যালেঞ্জগুলো কি আপনি কি দেখছেন, এবং সুষ্ঠু নির্বাচন এবং সহিংসতাপূর্ণ মুক্ত নির্বাচনের জন্য বিএনপির প্রতিশ্রুতিটা কি? বিএনপি কি করবে সহিংসতা মুক্ত নির্বাচন করার জন্য? বিএনপি তো সুস্থ নির্বাচনের পক্ষে শুরু থেকে আমরা বলে আসছি। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, এখনো চাচ্ছে হয়তোবা, তারা তো বিভিন্ন পন্থা ব্যবহার করার চেষ্টা করছে যাতে নির্বাচনকে কিভাবে বাধাগ্রস্ত করা যায় অথবা নির্বাচনকে স্থগিত করা যায়, পিছিয়ে দেওয়া যায়। সুতরাং তারা তাদের পথ থেকে কতটুকু সরে আসছে আমরা তো জানি না। আমরা তো সুস্থ নির্বাচনের জন্যই তো আজকে 15 বছর আন্দোলন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবন দিতে হয়েছে, তারেক রহমানকে বিদেশে থাকতে হয়েছে, আমাদের 60-70 লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম খুন হত্যার শিকার হয়েছে, জেলখানায় চিকিৎসার মৃত্যুবরণ করেছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে। সুতরাং আমাদের চেয়ে নির্বাচনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আর কেউ তো নাই বাংলাদেশে। এই বিএনপি নামের সাথে গণতন্ত্র তো দুইটা একটা সিনোনিমাস। বিএনপি থেকে গণতন্ত্রকে তো আপনি আলাদা করতে পারবেন না। বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র, স্বৈরাচার বিরোধী আন্দোলন, 1/11 বিরুদ্ধে আন্দোলন, তারপর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন, সব তো বিএনপির নেতৃত্বে হয়েছে। সুতরাং আমরা তো একটা কারণে আন্দোলনগুলো করেছি, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য।
সুতরাং আমরা তো চাইবো নির্বাচন সুষ্ঠুভাবে হোক, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাক, তার গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরে পায়। আমি যেহেতু আপনার এই ডেমোক্রেটিক স্পিরিট এবং সেন্টিমেন্ট আপনি প্রকাশ করলেন, যদি আপনাকে প্রশ্ন করি একজন শীর্ষ নীতি নির্ধারক হিসাবে, নির্বাচনের একটা প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে, দল হিসেবে বা প্রার্থী হিসেবে, ধরুন যে আপনি নির্বাচনে আপনার ফলাফল আপনার বিপক্ষে যদি যায় বা আপনার দলের বিপক্ষে যায়, তাহলে নিঃশর্তভাবে আপনার দল নির্বাচনের ফলাফল মেনে নেবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই অবস্থান কি তৈরি হয়েছে, বা আপনাদের কি অবস্থান এই ব্যাপারে? সেটা তো বিএনপি কোনো সময়, আপনি যদি লক্ষ্য করে থাকেন, যতগুলো নির্বাচন হয়েছে বিএনপি কোনো নির্বাচন সম্বন্ধে কোনো কমপ্লেইন নেই। একমাত্র শেখ হাসিনার বিগত 3-4টি নির্বাচন সমস্ত জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। যেহেতু কোনো নির্বাচন বাংলাদেশে হয় না, এটা সবার কাছে অজানা নেই, কারো কোনো অজানা নেই। এর বাইরে বিএনপি কখনো জিতেছে, কখনো হেরেছে, এটা নিয়ে তো বিএনপির গণতান্ত্রিক যে স্পিরিট থেকে আমরা সেটা সবসময় মেনে নিয়েছি। এটা তো কোনো আলোচনার বিষয় হতে পারে না। আপনি নির্বাচনে তো হার জিত থাকবেই, তাই না? হ্যাঁ, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে দিব, কারণ আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন নির্বাচনী প্রচারের এই সময়ে। শেষ প্রশ্ন একটি করতেই চাই, সেটা হচ্ছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলো, আপনার দল বা আপনার প্রতিদ্বন্দ্বীরা এখন যেই বিষয়গুলো আসছে, যেমন ধর্ম, ৭১, চাঁদাবাজি বা প্রিভিয়াস লেগেসিগুলো আসে, এগুলো, এই পুরনো বিতর্কগুলো এখনকার নির্বাচনী মাঠে কতটা যৌক্তিক বা কতটা প্রাসঙ্গিক? আমরা পজিটিভ পলিটিক্স করতে চাই। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে একটি পজিটিভ পরিবেশ ফিরে আসুক। আমরা চাই সহনশীলতা, আমরা চাই আরেকজনের মতের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো। আমরা চাই দেশের শান্তি, এবং এগুলোর অনুপস্থিতিতে বাংলাদেশের গণতন্ত্র কাজ করবে না। 1000 সংস্কার করে কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারে। আপনার সহনশীল হতে হবে, অপরের মতের প্রতি দ্বিমত পোষণ করেও আপনাকে সম্মান জানাতে হবে। আপনি দেশের শান্তিপূর্ণ স্থিতিশীলতা বিরাজ করুক, এটা আপনার রাজনীতির অংশ হিসেবে আপনাকে রাজনীতি করতে হবে। স্থিতিশীলতা ছাড়া কোনো দেশটা এগোতে পারবে না, গণতন্ত্র এগোতে পারবে না। ধন্যবাদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ব্যস্ততার মধ্যেও চট্টগ্রাম থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও কিছু তরুণ যে ভোটাররা আমাদের সঙ্গে আজকে আছেন, তাদের কিছু কৌতূহল আছে, কিছু প্রশ্ন আছে। হয়তো বা সব প্রশ্ন গণভোট রিলেটেড হবে না, সব প্রশ্ন সংস্কার রিলেটেড হবে না, সব প্রশ্ন আপনার সংবিধান পরিবর্তন সংক্রান্ত হবে না। সামগ্রিকভাবে তাদের কিছু প্রত্যাশা এবং ভোটকে কেন্দ্র করে তাদের মনের যে আশা বা প্রত্যাশা বা যে সংশয় অথবা কোনো কৌতূহল যদি থাকে, আমরা একটু জেনে আসি। আপনি নোট নেবেন, এরপরে আমরা আপনার কাছ থেকে উত্তর নিব। আর একই সঙ্গে প্রশ্ন নেওয়ার পরে আমরা একটা নওগাঁতে আমাদের প্রতিনিধির কাছে যাব, তার কাছ থেকে সেখানকার স্থানীয় পর্যায়ে মানুষের আশা আকাঙ্ক্ষা কী আছে সেগুলো একটু শুনবো, যাতে আপনার কথা বলতে সুবিধা হয়। আমি ভোটারদের কাছে যেতে চাই। প্রথম ভোটার আপনারা, হ্যাঁ, কে কথা বলবেন? জি, আসসালামু আলাইকুম। আমি আসলে আলী রিয়াজ স্যারের কাছে কোশ্চেনটা রাখতে চাই। আমি সংস্কার রিলেটেড কোশ্চেনটাই রাখতে চাই, যেহেতু আলী রিয়াজ স্যার প্রায় 1.5 বছরের অধিক সময় সংস্কারে ছিলেন। তো ওনার কাছে আমার কোশ্চেনটা হচ্ছে যে সংস্কারের একটি জিনিস হচ্ছে যে পাবলিক সার্ভিস। আমরা পুলিশ বলতে পারি, তারপরে হচ্ছে হসপিটাল বলতে পারি। আমরা এইসব ক্ষেত্রে এখনও দেখছি যে এইসব জায়গাগুলো এখনও ফাংশন করছে না। আমরা হসপিটালে গিয়ে এখনও হ্যারাস হচ্ছি, পুলিশ থানাগুলোতে গিয়ে আমরা এখনও হ্যারাস হচ্ছি। এই বিষয়ে আসলে কেন ফাংশন করছে না বা কেন সংস্কারের বাস্তবায়নটা আমরা দেখতে পাচ্ছি না, এই বিষয়ে আলী রিয়াজ স্যার আমাদের কাছে আসলে কি ব্যাখ্যাটা দিবেন, আমরা এই ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে, শুধু নামটা যদি একটু বললে তাহলে তো অ্যাড্রেস করতে পারবে। জি, আমার নাম মোহাম্মদ শফিক, বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে। আর কেউ পাশে? হ্যাঁ, নামটা বলে শুধু। আমি জারিফ। তো আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে যে আমরা যেহেতু সবাই তরুণ ভোটার এবং আমরা ম্যাক্সিমামই সবাই প্রথম ভোটার, তো আমরা ভোটের দিন অথবা ভোটের আগের মুহূর্ত আমরা কতটুকু নিরাপত্তা সরকারের কাছ থেকে প্রত্যাশা করতে পারি, যেখানে আমাদের বাংলাদেশেরই নিরাপত্তা বাহিনীরা তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। যেমন আমরা রিসেন্ট ইনসিডেন্ট আমরা দেখি যে সীতাকুণ্ডে র্যাব সদস্য খুন হয়েছে সাধারণ মানুষের আক্রমণে। তো আমরা কতটুকু নিরাপত্তা সরকার থেকে আশা করতে পারি?
ভোটের দিন এবং তার আগের মুহূর্তে? ধন্যবাদ। মানে সহিংসতা মুক্ত নির্বাচন আমরা জি, আশা জি, করতে জি। পারি কিনা। ওকে, এই পর্বে আর কেউ যদি কোনো প্রশ্ন আর কেউ করবে? জি, আসসালামু আলাইকুম স্যার, আমি এনামুল কবির। স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার, এখন আমরা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের আসলে প্রত্যেকেরই মানে দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকেরই আসলে আমাদের একটা দাবি হয়ে উঠেছিল যে আসলে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা আসলে প্রত্যাশা করেছিলাম। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশার সময় মানে এখন নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা সংঘাতময় পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি আর কি। তো নতুন এই রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন বাংলাদেশ অভ্যুদয় দেখার প্রেক্ষাপটে আসলে আমাদের এই সংস্কারের মধ্যে যে আমরা এখন দেখছি যে খোদ নির্বাচনের সময় যে এই নির্বাচনের এই সময়গুলোতে মানে খোদ রাজধানীতে একজন গুরুত্বপূর্ণ একজন আমরা প্রার্থী যে আধিপত্যের বিরুদ্ধে যে কণ্ঠস্বর রেখেছিল তাকে আমরা হারিয়েছি বাংলাদেশে। তো বিচারহীনতার সংস্কৃতি আমরা বিগত 16 বছরেও দেখেছি, এখন বিচারহীনতার সংস্কৃতি কি এখনো বহাল থাকবে নাকি নতুন বাংলাদেশে আমরা ধন্যবাদ। সেটা দেখতে পাবো? ধন্যবাদ। ধন্যবাদ। নওগাঁ থেকে নওগাঁর নির্বাচনী পরিবেশটা জানবার জন্য আমাদের সহকর্মী জনাব হারুনুর রশিদের সঙ্গে যুক্ত হতে চাই। জনাব হারুনুর রশিদ, আমি দেখতে পাচ্ছি হারুনুর রশিদকে। হারুনুর রশিদ, নওগাঁয় 6টি নির্বাচনী আসন, তাই তো? 6টি সংসদীয় আসন। প্রচার শুরু হয়েছে। স্থানীয়ভাবে মানুষজনের সঙ্গে নিশ্চয়ই আপনি খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন, প্রার্থীদের সঙ্গে যুক্ত আছেন, মাঠের চেহারা দেখছেন, চালচিত্র দেখছেন। এখানে কিন্তু কয়েকটি প্রশ্ন এসেছে যে অনেকের মধ্যে, তরুণদের মধ্যে সহিংসতা একটা ঝুঁকি তারা দেখতে পান। তারা নতুন পরিবর্তন যে বন্দোবস্ত আসছে সেখানে সেই বন্দোবস্তে আসলে তারা কতটা মানে সুন্দর বাংলাদেশ বা ভবিষ্যতের উজ্জ্বল বাংলাদেশকে আমরা দেখতে পাবো কিনা সেটা নিয়ে তাদের মনে প্রশ্ন আছে। আপনি স্থানীয় পর্যায়ে যে কথাবার্তা বলে সাধারণ ভোটারদের কী ধরনের আকাঙ্ক্ষার কথা, কী ধরনের প্রত্যাশা অথবা সংশয়ের কথা শুনছেন? জি ধন্যবাদ। আসলে আপনি জানেন যে উত্তরের এই নওগাঁ যে জনপদ, এটি আসলে মূলত যেহেতু কৃষি নির্ভর, এই মুহূর্তটাতে বোরো রোপণ এবং হচ্ছে যে আপনার রবি শস্য সেটির একটি সময় যাচ্ছে, যার কারণেই যারা মানুষজন আছেন কৃষি নির্ভর তারা কিন্তু সকাল হলে মাঠে চলে যান এবং বিশেষ করে এই সন্ধ্যার পরে তারা বিভিন্ন জায়গায় এক জায়গায় হন এবং যে ভোট কেন্দ্রিক যে আলোচনাগুলো সেগুলো আসলে করেন। আমরা কিন্তু এই মুহূর্তে সেরকমই একটা আড্ডায় আসলে যুক্ত হয়েছি। আমরা একটু কৃষকের মুখ থেকে আসলে শুনতে চাই যে তাদের চাওয়া পাওয়াগুলো কি। এরপরে নিশ্চয়ই আপনি যে প্রশ্নগুলো করলেন সেগুলো উত্তর দেব। আমাদের সঙ্গে একজন কৃষক যুক্ত হবেন, একটু আপনার কাছে শুনতে চাই যে বরাবরই আসলে কৃষকদের তো বিভিন্ন রকম চাওয়া পাওয়া থাকে, তো সেই জায়গা থেকে আসলে আপনাদের প্রত্যাশাটা কি আসলে সেই জায়গায় একটু বলুন। না, আমি তো ওনাকে আসলে কৃষক, আমাদের নওগাঁ জেলা একটা কৃষিভিত্তিক জেলা। এখানে আমাদের এই দক্ষিণ অঞ্চল, বরেন্দ্র অঞ্চল কৃষিভিত্তিক, আমরা কৃষক, প্রান্তিক কৃষক। আমাদের এখানে দেশের সর্বোচ্চ যে সরু চাল এটা আমরা উৎপাদন করি। হ্যাঁ, তো এতে করে আমরা কিছু সমস্যা আছে আমাদের, যেমন সার সংকট, তারপর এখানে আমাদের বালাইনাশক যেগুলো এগুলো আমরা ঠিক মতো পাই না। আর বিশেষ করে আমাদের যেই জি বুঝতে পেরেছি। আমরা একদমই সাধারণ একজন মানুষের কথা শুনতে চাই যে আপনার আশপাশে আসলে কি ধরনের সমস্যা আপনি অনুভব করেন, যেটা যারা আসলে ভোট চাইতে আসছেন তাদের কাছে আপনি আবদার করেন, মানে সেরকম একটু যদি আমাদের বলেন। বিষয়টা আমাদের এলাকায় এখন মানুষ শান্তি চায়, ভোটের মাধ্যমে শান্তি চায়। সুষ্ঠু ভোট হোক আর ভালো একটা সরকার আসুক, যেন আমাদের এই রাস্তাঘাট বা আমাদের দুর্দশা সমস্ত সমাধান করতে পারে। এটাই সবাই ভুগতেছেন যে এটা আমরা শান্তি পাবো কি না, তবে আশা করি পাবো হয়তো। জি ধন্যবাদ। আপনি শুনছিলেন দুইজনের প্রত্যাশা। আসলে বিষয়টা হচ্ছে যে এখানকার মানুষজন মনে করেন, যেহেতু আপনি জানেন যে নওগাঁ ধান চাল বলেন কিংবা সবজি বলেন অথবা পর্যটন বলেন, সব দিক থেকেই দেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু বরাবরই এখানকার মানুষজন বলছিলেন, আমাদের এই সরাসরি সম্প্রচার আগে কথা হচ্ছিল যে তারা বরাবরই উন্নয়ন বৈষম্যের শিকার। আশপাশের জেলাগুলোতেও যে ধরনের উন্নয়ন হয় সেই দিক থেকে এখানকার রাস্তাঘাট, কলকারখানা বলেন কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা বলেন, সেই জায়গায় খুবই অপ্রতুল। সেই জায়গায় তারা মনে করেন যে আগামীতে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মসনদে বসবেন তারা যাতে করে এই দিকগুলোর দিকে একটু সুদৃষ্টি দেন, সেরকমটাই কিন্তু চাওয়া এখানকার মানুষজনের। হারুনুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রাতের বেলা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শীতের মধ্যে ডক্টর আলী রিয়াজ। এটা ওনার সঙ্গে যুক্ত হওয়ার কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশের সব মানুষের কথা তো আর একবারে তুলে আনতে পারছি না, কিন্তু মোটা দাগে ইয়াং ভোটার্সরা যেটা বললো যে তারা আবারও কি তারা হ্যারাসমেন্টের শিকার হবে কিনা, বা এখান থেকে কোনো পরিবর্তন এসেছে কিনা, কিংবা ভোটের সময় কোনো ঝুঁকি আছে কিনা, বা নতুন বন্দোবস্তের মধ্যে এই যে নিরাপত্তার ইস্যুটা কতটা গুরুত্ব সহকারে আমরা দেখছি, সংঘাতের আশঙ্কা আছে কিনা। যেমন স্থানীয় প্রান্তিক মানুষ বলছে তারা শান্তি চায়, তারা এই বেশি কিছু না, কিন্তু ভোটের মাধ্যমে তারা শান্তি চায়, তারা নির্বিঘ্ন কৃষি উপকরণের সরবরাহ চায়, এই তো, এর বেশি তো তাদের প্রত্যাশা নয়। একজন পলিসি মেকার বা পার্ট অফ দিস গভর্নমেন্ট, নির্বাচন একদম অ্যাপ্রোচিং অ্যাট আওয়ার ডোর, তাই না? কি মনে হয় যে এই মানুষের প্রত্যাশার জায়গা তো খুব বিশাল কিছু না, এগুলোকে আমাদের পলিটিশিয়ানরা বা এই নির্বাচনী ব্যবস্থায় যে চিন্তাভাবনা করা হচ্ছে তারা কি এগুলোকে আসলে মানে এপিটোমাইজ করতে পারছেন কিনা? অংশ তো অবশ্যই পাচ্ছেন। আমি বরঞ্চ সরাসরি প্রশ্নগুলোর জি, বিশেষ করে আপনাদের সাথে আবারও বলি, দেখা সাক্ষাতের সুযোগ হয় না, সে কারণেই আপনাদের প্রশ্নগুলোকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। কারণ বাংলাদেশটা আপনাদের, ভবিষ্যৎটা আপনাদের, আমাদের নয়। আমাদের কাজ হচ্ছে আপনাদের জন্য নিশ্চিত করে দেওয়া যাতে যেটা আপনারা প্রত্যাশা করছেন সেই জায়গায় যেন দেশকে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারি। ফলে সেদিক থেকে যেটা আপনারা বলছেন যে নিরাপত্তার প্রশ্নটা, ভোটের আগের দিন, ভোটের দিন কীরকম নিরাপত্তা হবে, র্যাবের ঘটনাটা অত্যন্ত, র্যাব আক্রান্ত হওয়ার ঘটনাটা তো অত্যন্ত দুঃখজনক, কিন্তু এটাও আবার মনে রাখতে হবে যে আমরা কোন অবস্থার মধ্যে আছি। পরিস্থিতিটা তো হচ্ছে 16 বছরের পরেও, গত 16 মাসে যেই শক্তি, পরাজিত শক্তি বলুন, অন্যান্য শক্তিগুলির উত্থান ঘটেছে, তো তারা সবসময় অস্থিতিশীলতা তৈরি করতে চাইবে। কারণ কি? যাতে আপনি ভোট না দিতে পারেন। আপনি যে বাংলাদেশ দেখতে চান তারা ওই বাংলাদেশ দেখতে চায় না। ফলে আপনাকেই শুধুমাত্র সরকারের কাছে প্রত্যাশা করলে হবে না। সরকার কি পারবে? সরকার চেষ্টা করবে। সরকারের কাজ হচ্ছে, এখন যে অন্তর্বর্তী সরকার একটা ব্যবস্থার মধ্যে আছে, ধরুন পুলিশটা রিঅর্গানাইজ করা যায় নাই 16 মাস, 16 বছরে যে জিনিস তৈরি হয়েছে, আপনি 16 মাসে তো ধরুন এই সরকার বা এই সরকারের প্রধান অধ্যাপক ইউনূসের কাছে তো জাদুর কাঠি নেই যে এটা করা যাবে, চাইলেই করা যাবে, চাওয়ার ইচ্ছা অর্থে নয়। তাহলে এই নিরাপত্তা আপনি কীভাবে নিশ্চিত করবেন? এই নিরাপত্তা নিশ্চিত করবেন আপনারা করবেন, কারণ ভবিষ্যৎ আপনার। এই নির্বাচনের মধ্য দিয়ে যে বাংলাদেশের দিকে অগ্রসর হওয়া, সেটা তো আপনার জন্য। তাহলে আপনি আগে দাঁড়াবেন, যে সকলকে সংগঠিত করে দাঁড়াবেন। যে আমি কি একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করবো? জি, একটু কুইক ইন্টারাপশন। সেটা হচ্ছে যে তারা মানে সহিংসতা বা কোনো ধরনের সংঘাতের বিপক্ষে তরুণরা, কিন্তু দেখেন যে খুবই ওয়াইডলি একটা ওয়ার্ড ডিসকাস, সেটা হচ্ছে মবক্রেসি, মবতন্ত্র, মবের আলোচনা। সেটা দেখা যাচ্ছে যে মেজর অল দ্য পলিটিক্যাল পার্টিজ ইনক্লুডিং জামাত ইসলামী সবাই কিন্তু মবতন্ত্রের বিরুদ্ধে বলছে। তো ইউ আর ইন দ্য পাওয়ার, ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, আপনারা এই মবক্রেসি কিভাবে আপনাদের এই সময়ের মধ্যে ইন্ডালজড হলো, বা কিভাবে এটা তো একটা সহিংসতা বা ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিয়েছে অনেক। দেখুন, এইখানে আমাদের ক্ষেত্রে যদি বলেন তাহলে সরকার বলুন, কারণ হচ্ছে আমার ব্যক্তিগত ইনভলভমেন্ট উইথ দ্য গভর্নমেন্ট হচ্ছে সাম্প্রতিক, আগের বছরগুলো প্রতীকী অর্থে আপনাকে জিজ্ঞাসা করা প্রশ্নটা হচ্ছে যে মবক্রেসি তৈরি হয়েছে যে কোনো ট্রানজিশনাল পিরিয়ডে এই ধরনের বিভিন্ন রকম সোশ্যাল ফিনোমেনা তৈরি হয়, যেগুলো এই পরিস্থিতি। বাংলাদেশে পিটিএ মারার ঘটনা কি এই সরকারের আমলেই প্রথম ঘটেছে? তা ঘটেনি। আমি কন্ডন করছি না, আমি বলছি না এটা ঠিক, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে একটা সমাজে যখন এত বড় পরিবর্তন ঘটে যায় এবং খুব ভায়োলেন্টলি হয়েছে, কিন্তু এত স্বল্পতম সময়ে 1400 মানুষ মারা যাওয়া কিন্তু খুব সহজ ঘটনা নয়, পৃথিবীতে বিরল ঘটনা, তাই তো? ফলে বিভিন্ন রকম ফোর্স তৈরি হয়েছে, পৃথিবীর অন্যত্র কিন্তু একই ঘটনা ঘটেছে। সেই তুলনায় বাংলাদেশে, এখানে আমি আপনাদের বলি যে আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াই 22-23 বছর যাবত আর কি, কিছু কাজটা পড়ালেখা করার সুযোগ আমার হয়েছে। ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশে যেই প্রতিহিংসার রাজনীতিটা হলো না, ইন্দোনেশিয়াতে 2.5 বছর ধরে প্রতিহিংসার রাজনীতি চলেছে যখন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কিন্তু ধরেন সিরিয়া টিরিয়ার কথা আমরা বলবোই না, ওগুলো ভয়াবহ পরিস্থিতি। তো সেই জায়গায়
এখন এই যে মবের কথা আপনি বলছেন, মবগুলি তৈরি হচ্ছে কিভাবে? কারণ হচ্ছে যে ইনস্টিটিউশনগুলো, বিচার বিভাগ, পুলিশ কিছুর উপর আস্থা রাখছে না লোকে, আর সেটাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে। ফলে সরকারের দিক থেকে দুর্বলতা অবশ্যই আছে, ছিল, কিন্তু এখন সেটাকে জাস্টিফাই করা বা সেটাকেই আমরা প্রধান বলে বিবেচনা করব কিনা তা নয়। কারণ আমি বরঞ্চ বলবো যে আপনারা সেই জায়গায় মানে আপনাদের যে ভিজিলেন্সের জায়গাটা, আপনাদের দিক থেকে এটা বাংলাদেশের নাগরিকরা যদি এটা করেন যে না, আমরা নির্বাচনটা শান্তিপূর্ণভাবে চাই, আমরা সকলের নিরাপত্তা চাই। দেখুন 5 তারিখ থেকে 8 তারিখ অগস্ট মাসে 2024 সালে দেশে কোনো সরকার ছিল না, কিন্তু দেশ কারা চালিয়েছে? দেশের নিরাপত্তা তাহলে নিশ্চিত হলো কি করে? মানুষ করেছে। এই ঢাকায় ডাকাত পড়েছে বলে কথাবার্তা হয়েছিল না, কিন্তু মানুষ নেমে তো রাস্তায় দাঁড়িয়েছে, ট্রাফিক পুলিশ ছিল না। ডক্টর রিয়াজ, আপনি বলতে যাচ্ছেন যে ইনক্রিজিংলি পরিস্থিতির উন্নতি ঘটছে? ঘটেছে তো। আপনি প্রথম দিকে যতটা মবের ঘটনা ঘটেছে তার তুলনায় গত 7 দিন 15 দিন 1 মাস বা 2 মাসে দেখুন কমেছে, কিন্তু কমা যথেষ্ট নয়। এটাকে আপনার শেষ পর্যন্ত বিশেষত আপনার নাগরিক অধিকার চর্চায় যেন কোনোভাবে বাধা না হয়। কিন্তু এটা নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে বলে আপনার আশঙ্কা আছে? নির্বাচনের ক্ষেত্রে সরাসরি মবক্রেসির বা যে মবগুলি তৈরি হচ্ছে, ফর্ম অফ ভায়োলেন্স, ভায়োলেন্সের বিভিন্ন ফর্ম আছে। ইলেকশনের ভায়োলেন্সগুলি তো আমাদের দেশে দক্ষিণ এশিয়াতে বিভিন্নভাবে হয়। তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহিংসতা এবং অভ্যন্তরীণ সহিংসতা। তো সেগুলো এক অর্থে অকস্মাৎ উদা হয়ে যাবে আমি তা মনে করি না। এখানে আমি সরকারের লোক হিসেবে বলছি না না, সেটা আমি জানি, কিন্তু এখানে দেখেন ইয়াং ফেলো, কিন্তু উনি বলছেন যে আমাদের ল এনফোর্সিং এজেন্সির যে কি বলে সামর্থ্য, সে সামর্থ্য নিয়ে কিন্তু উনি প্রশ্ন তুলেছেন। কিন্তু হ্যাঁ, সঙ্গত করে উনি তুলেছেন, তোলা তো যথেষ্ট কারণ আছে। আমি তো আপনার সাথে আছি। আমাদের যে এই কারণেই আমরা বলছি যে ঘুরে ফিরে আমার আপনাদের কাছে মনে হবে যে আমি একই জিনিস বিক্রি করা শুরু করেছি এই কারণে। দিস ইজ ইওর প্রোডাক্ট, আমাদের রাজনৈতিক দল সকলের প্রোডাক্ট, আমার প্রোডাক্ট হবে না, অবশ্যই হবে না, সরি, মানে আমি সকলের প্রোডাক্ট। কারণ হচ্ছে যে না, ওই কারণে মনে যে ভাঙা রেকর্ডের মতো এটা বলছি, এই যে হলো, এই যে আপনি সামর্থ্যের প্রশ্ন তুললেন, কারণটা কি? কারণটা এটা যদি প্রতিষ্ঠান হতো, যদি ব্যক্তিগত লয়্যালটির ভিত্তিতে আমাদের দেশে পুলিশ তৈরি না হতো, তাহলে কি হতো বলেন? তাহলে পুলিশ এখনও ওয়ার্ক করতো, এখনও ফাংশন করতো। তাহলে কি করতে হবে? ভবিষ্যতের ব্যবস্থাটাকে তাহলে আমাদের ফাংশনাল পুলিশ তৈরি করতে হলেও দরকার যে আপনি ইনস্টিটিউশন তৈরি করবেন, পুলিশ জেনারেল, আমাদের সিভিলের। এই যে হাসপাতালের কথা বললেন আপনি, মোহাম্মদ শফিক না, আমি কি আপনার নাম ভুল যাতে উচ্চারণ না করি, থানা বলেন, হাসপাতাল বলেন, সংস্কারগুলো বাস্তবায়ন হচ্ছে না কেন? তো দুটো কারণ আছে। একটা কারণ কি জানেন? আর একটা বড় কারণ হচ্ছে সংস্কার আপনি চাইছেন, আমি চাইছি, উনি চাচ্ছেন, কিন্তু আবার কেউ কেউ চাচ্ছেন না, কিন্তু এটা আমরা অস্বীকার করব না, কেউ কেউ চাচ্ছেন না। তো তারা এটুকু শ্লথ করে দেন, তারা এর মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করেন, তাই না? এই যে থানার কথা, হাসপাতালগুলো, আমাদের পাবলিক হেলথ সিস্টেমটা এতটা ক্রাম্বল করলো কীভাবে? কারণ হচ্ছে ভয়াবহ লুটপাট হইল 16 বছর, ভয়াবহ লুটপাট। আপনাদের কোভিডের কথা, আপনাদের হয়তো অনেকের অতটা অভিজ্ঞতা নাই, কারণ যখন 2021 সালে এদেশে কোভিড হয়, স্বাস্থ্য খাতের যে কী পরিমাণ ভয়াবহ লুটপাট হয়েছে কল্পনা করে। এদেশে কমিউনিটি হসপিটালগুলো চালানো গেল না কেন? কোনো কারণ নেই, কারণ হচ্ছে অর্থ বরাদ্দ হয়ে চুরি হয়। তো এই জন্য আপনাকে প্রতিষ্ঠানগুলি তৈরি করতে হবে। আমি ভেরি ফ্র্যাঙ্কলি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ধরেন আপনি যে ডকুমেন্টটা এখন রিপ্রেজেন্ট করছেন, অ্যান্ড ইট হ্যাজ বিকাম আ কমন ডকুমেন্ট, তাই না? আমাদের সবার এটা প্রত্যাশার জায়গা, কিন্তু এরকম তো ধরেন একটা সংবিধানও আছে আমাদের, বা এরকম পেপার্স যদি মনে করি, এই পেপার্স, ডু ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ অ্যান অনলি আনসার ফর দিস, মানে কী বলে, যে ডিফিকাল্টিজ অথবা সিচুয়েশন উই আর ফেসিং, আমরা দেশে যে অবস্থার মধ্যে আছি, ধরেন যে লোকটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বোঝে না, সে শুধু শান্তি চায়, সে কৃষি উপকরণ চায়, সে একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার চায়, বাট আমরা তো তাকে অনেক প্রত্যাশার কথা আমরা তৈরি করেছি। এবং আপনি যখন ইন্টারাপ্ট করেছেন, আমিও একটু প্লিজ, ওই যে একটা কথা বলেছিলেন, পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর, এটা হলো না 5 বছর পর পর। এটা হলো না কেন? আপনি যে সংবিধানের কথা বললেন না, ওই সংবিধানের মধ্যেই ওই বিপদটা ঘটিয়ে দেওয়া হয়েছে। 15th অ্যামেন্ডমেন্টে, পঞ্চদশ সংশোধনীতে শেখ হাসিনা তার নিজের ইচ্ছায়, একার ইচ্ছায়, এক ব্যক্তির ইচ্ছায় উনি এটা চেঞ্জ করে দিলেন। তো শান্তিপূর্ণ এটা সমাধান এখানে আছে বলছেন। আমরা বলছি কেন যে এটাকে কাগজের ডকুমেন্ট হিসেবে ভাববেন না,
কারণ হচ্ছে যে এটা কাগজে লেখা হয়েছে, রক্ত দিয়ে লেখা কিন্তু এই জিনিসটা প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণে লেখা। কিন্তু আপনার যে সংবিধান, আমার যে সংবিধান, বাংলাদেশের যে সংবিধানের কথা আমরা বলছি, সেটা কি সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে হয়েছিল? হয়তো নাই। পঞ্চদশ সংশোধনী যে সংসদ পাশ করেছে সেখানে আপনারা ভোট দিয়েছিলেন, আমি দিতে পারি, আমাদের অধিকাংশ লোক দিতে পারেনি। না দেওয়ার ফলে কি হয়েছে? তার ফলে এইরকম একটা সংশোধনী, এটাকে কাগজ হিসেবে বিবেচনা করবেন না। বিবেচনা করার বিষয় হচ্ছে এই যে শান্তিপূর্ণ হস্তান্তরের পথ, এই পথটা কার জন্য দরকার? ওনার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। কারণ কি, আপনিও যাতে এক সময় ওই জায়গায় যেতে পারেন, তাই তো? সেই ব্যবস্থাটা করার জন্য আপনাকে এই জায়গাটাতে সকলে মিলে যেখানে একমত হয়েছে সেটা বাস্তবায়িত করতে হবে। এখন বাস্তবায়িত করবেন কি করে? যেটা এই যে আপনার সংবিধানের প্রসঙ্গটাতে, সংবিধানে যদি না থাকে ব্যবস্থাটা, তাহলে তো বলবে যে এটা সংবিধানেই নাই। তাহলে আমি কেমন করে বাস্তবায়ন করবো বলেন? তাহলে আপনাকে প্রথমে এটা সংবিধানে যুক্ত করে দিতে হবে। যুক্ত করার জন্য কী করতে হবে? গণভোটে আপনারা যদি বলেন, হ্যাঁ, লোকে যদি বলে যে হ্যাঁ এই সংসদ পারবে, ত্রয়োদশ সংসদ এই কাজটা করতে পারবে, যেই ক্ষমতায় যাক, ক্ষমতায় কে গেল সেটা তো একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে পারবে। যদি পারে তাহলে আপনি দেখতে পাবেন যে এই জিনিস সম্ভব হবে। আমরা তরুণ ভোটারদের কাছে আরও কিছু প্রশ্ন যদি পাই, দুজনের প্রশ্ন নিব। আর স্যার, আমার নাম হলো মারুফ। আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই সংস্কারের সেকেন্ড পার্সন, আপনি ভেতর থেকে সবই দেখেছেন। আমরা বাইরের ঘটনাগুলো দেখেছি যারা সংস্কারের বিরুদ্ধে কিছু কথা বলেছে অথবা বিপক্ষে ছিল, কিন্তু সামনে নির্বাচন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কাকে সিলেক্ট করবো আগামীতে? যারা ভেতরে সংস্কারের বিপক্ষে ছিল অথবা সংস্কারের পক্ষে সায় দেয়নি, আমরা সেই কথাটা জানতে চাই। এটা আমাদের জন্য আগামী নির্বাচনে খুবই সহজ হবে কাকে আমরা সিলেক্ট করবো এই বিষয়ে। আর কেউ কোনো নারী সহকর্মী? হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম স্যার। আমি যেটা মেনলি বলতে চাই সেটা হচ্ছে যে তরুণ প্রজন্ম, স্পেশালি জেনজি যেটা ছিল আছে এখনও, তারা হচ্ছে রাজনীতি থেকে কিন্তু মুখটা ফিরিয়ে নিয়েছে। স্পেশালি আমিও এখন যদি আমি রাজনীতি করতে যাই তাহলে কিন্তু আমার ফ্যামিলি বাধা দিবে যে না, এটা সেফ না। তো এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি, বা জেনজি বা হচ্ছে পরবর্তীতে যারা রাজনীতি আসতে চাচ্ছে সেটা নিয়ে আপনার সুষ্ঠু যে পরিকল্পনা বা পলিসি বা যেটা আপনারা রাখতেছেন ওটা নিয়ে যদি কিছু বলতেন। অনেক ধন্যবাদ। একই সঙ্গে দুজনে খুব সুন্দর দুটো প্রশ্ন করেছে। একই সঙ্গে সুনামগঞ্জ, আমরা মাঠ পর্যায়ে আরও কিছু প্রান্তিক পর্যায়ের কিছু কথা শুনে আসতে চাই। স্থানীয় পর্যায়ে যে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের অতিথি AR জুয়েল। হ্যাঁ, AR জুয়েলকে, সহকর্মী AR জুয়েলকে দেখতে পাচ্ছি। অনেক রাতে সুনামগঞ্জে আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ। কি অবস্থা, ভোটের চিত্র কেমন, প্রচারণা কেমন, জমে উঠেছে কিনা, হাওরের মানুষ কেমন আছে, তারা কি চায়? AR জুয়েল। ধন্যবাদ। আপনি জানেন যে সুনামগঞ্জ হচ্ছে পুরো একটা হাওর এলাকা। এই হাওরের প্রায় 90% বেশি মানুষ এই অঞ্চলে কৃষি নির্ভর, এবং কৃষি নির্ভর মানুষের পুরো ভরসা। এবং এই সময়টা, এই মৌসুমটা হচ্ছে বুড়ো মৌসুম। হাওরের বেশিরভাগ মানুষ আসলে এই বুড়ো মৌসুমে ব্যস্ত। এই ব্যস্ততার পাশাপাশি যেহেতু নির্বাচন এই জন্য এসেছে, কিন্তু মানুষের মূল চিন্তার জায়গা, সমস্যার জায়গা প্রতি বছর কিন্তু এই সময়টা শুরু হয়। বুড়ো মৌসুম লাগানোর পরে কিন্তু হাওরের ফসল রক্ষার যে বাঁধ, সেই বাঁধ নিয়ে মানুষের চিন্তাটা শুরু হয়, যেটা এই মৌসুমে এবং এই মাসেই শুরু হয়েছে। কারণ মানুষের ফসল রক্ষা বাঁধ নিয়ে প্রতি বছর চিন্তা করতে হয়, যার কারণে এই হাওরের জনপদের মূল দাবিটা থাকে হাওর অঞ্চলে ফসল রক্ষা বাঁধ কিংবা বন্যায় ফসল রক্ষা, সেই চিন্তাটা বেশি দেখা যায়। যার কারণে নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশা জায়গাটা কিন্তু এই হাওর অঞ্চলের জনপ্রতিনিধিরাও এই প্রত্যাশা দিচ্ছেন হাওরের ফসল নিয়ে। আমরা একটু যারা স্থানীয় আছেন, যারা হাওর নিয়ে আসলে কি ভাবে প্রত্যেক বছরে যে সমস্যাটা আছে কথা বলতে চাই, এখানে তরুণ আছেন, তিনি হাওর অঞ্চলের মানুষ। আপনারা আসলে কি প্রত্যাশা করেন এই হাওরের সমস্যা নিয়ে? প্রতি বছর যে সমস্যা ফেস করতে হয় হাওরের মাসে, আপনারা কি চান আসলে? আচ্ছা, এই 5টা আসনই হচ্ছে গিয়ে আমাদের হাওর অঞ্চল। এই 5টা আসনকে ঘিরেই কিন্তু হচ্ছে গিয়ে উন্নয়ন পরিকল্পনা হয়। এই উন্নয়ন পরিকল্পনাগুলো আসলে মূলত দৃশ্যমান অনেক কিছু আমরা দেখতে পাই না। আর যেহেতু আমাদের হাওর অঞ্চল, এখানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নদী খনন। আমাদের এখানে নদী খননটা খুবই জরুরি। আমাদের আগাম বন্যা আসলে কিন্তু নদী খননের কারণে, যেহেতু নদী খনন নাই, সেহেতু আসলে আগাম বন্যার কারণে কিন্তু আমাদের ফসল ডুবির সংখ্যা বেশি থাকে। আর এই বছর কিন্তু সংখ্যাটা আমরা আরো বেশি মনে করছি, কারণ হচ্ছে একদিকে হচ্ছে নির্বাচন, আরেকদিকে হচ্ছে আমাদের ফসল রক্ষার বাঁধ। এইটা দুইটাকেই গুরুত্ব দিয়ে কিন্তু আমরা উনি আসলে বলছেন এবং হাওর মহাপরিকল্পনার বিষয়টা কিন্তু মাথায় রেখে হাওরের একটা পরিকল্পনা করতে হবে। আরেকটা কথা শুনতে চাই, আসলে এই হাওর, আপনার হাওরের মানুষ, হাওরকে ঘিরে আপনাদের ভাবনা কি? আসলে আপনার কেমন জনপ্রতিনিধি কিংবা কেমন নির্বাচনে প্রার্থী চান, কি হাওরকে ঘিরে আপনাদের আসলে প্রত্যাশা জায়গা রাখি? আমি কৃষক পরিবারের সন্তান, আমাদের কৃষি নিয়েই আমরা চলি।
কিন্তু আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে এইগুলো এর মধ্যে হইলো আমাদের কৃষি এবং স্বাস্থ্য এবং শিক্ষা, এই তিনটেই 6 মাস পর্যন্ত আমাদের পানির মধ্যেই ডুবে থাকে। এই তিনটা যদি আমাদের সঠিক মতো আসে, যেই আসুক না কেন, এই তিনটা যদি আমাদের সঠিক মতো দিতে পারে তাহলে আমরা এই ধরনের জনপ্রতিনিধিই চাই। শুনছিলেন আসলে হাওরের মানুষের ধন্যবাদ ভাবনা এবং জুয়েল, ধন্যবাদ। সুন্দর কয়েকটা প্রশ্ন তুলেছে ডক্টর রিয়াজ। আমি এখান থেকে আসি, নারীরা এই যে নতুন ব্যবস্থা তৈরি হয়েছে, নতুন মানে নির্বাচন হচ্ছে, কিন্তু নারীরা কতটা সেফ, নারীদের অংশগ্রহণ কতটা নিরাপদ হচ্ছে, তাদের কার্যক্রম বা সামনের দিকে তাদের কি বলবো যে জাতীয় জীবনে তাদের অংশগ্রহণ, যদিও এটাও তো কিন্তু কনস্টিটিউশনালি বলেন বা ইলেকশন কমিশনের মানে কি বলবো যে রিপ্রেজেন্টেশনের যে বাধ্যবাধকতা বলেন, সেখানে কিন্তু কাগজে আছে জায়গায়। কিন্তু দেখেন, আমি দেখছিলাম যে জামায়াত ইসলামের একটা পলিসি সামিট হয়েছে, সেখানে ডক্টর দিলারা চৌধুরীকে প্রশ্ন করতে শুনলাম যে এখানে আপনারা এত প্রার্থী দিলেন কিন্তু কোনো নারী প্রার্থী কিন্তু পেলাম না। তো ওনারা বললেন যে ওনারা কমিট করলেন যে আমরা আগামীতে যেহেতু আমরা প্লেজ বাউন্ড যে আমাদের নারী প্রতিনিধিত্ব 5% অ্যাটলিস্ট আমরা সেটা করব, কিন্তু এই নির্বাচনে কিন্তু প্রতিনিধিত্ব নাই। আবার দেখেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নারীরা হেনস্থার শিকার হচ্ছে, নারীদের উপরে নানা ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, যদিও আবার পলিটিক্যাল প্রতিশ্রুতি অনুযায়ী বলা হচ্ছে যে নারীরা স্বাধীন, তাদের পোশাকের স্বাধীনতা আছে, কর্মের স্বাধীনতা আছে, আবার কিন্তু সীমাও নির্ধারণ করে দেওয়া হচ্ছে একটা। আর ওখানে সংস্কারের বিষয়ে আপনি শুনেছেন যে কেউ কেউ ডেলিবারেটলি সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য ভেতরে ভেতরে কাজ করেছে বা বলেছে, কিন্তু এখন তো আমি দেখতে পাচ্ছি যে অল দ্য পলিটিক্যাল পার্টিজ ইন দ্য সেম পেজ, তারা চায় যে না, হ্যাঁ জয়যুক্ত হোক। আর হাওরের কথা তো আপনি শুনলেন, প্লিজ। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সংস্কার বিরোধী কারা তাদের চিহ্নিত করে। এটা আপনারা ভালো করে খেয়াল করুন, তাহলে প্রতিশ্রুতিগুলোর মধ্যে দেখুন, তাহলে বুঝতে পারবেন। কারণ যে কোনো আলোচনার প্রক্রিয়ায় পুরোটাই প্রায় প্রকাশ্য ছিল, কিন্তু যে কোনো আলোচনা, নেগোসিয়েশন, ডায়ালগের কি হয়, পলিটিক্যাল ডায়ালগে কিছু বিষয় ঘটতে থাকে পিছনে, কারণ কনভিন্স করতে হয়। আমাদের পক্ষ থেকে আমরা সেই চেষ্টাটা সবসময় করেছি যে ধরুন কোনো একটি রাজনৈতিক দল একটা অবস্থান নিচ্ছে, তো তাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করেছি, সেটা বিহাইন্ড দ্য সিন হয়েছে এবং তাতে তাদের অবস্থানের পরিবর্তন ঘটেছে। ফলে আমি তাদের সংস্কার বিরোধী বলে চিহ্নিত করব না, আমি বরঞ্চ বলবো যে তাদের অবস্থানের ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে যারা এই প্রক্রিয়ার সঙ্গে ছিলেন। এখন এই প্রক্রিয়ার সকলেই কি শেষ পর্যন্ত শেষ অবস্থান পর্যন্ত গেছেন? যান নাই, কিন্তু তাদের আপনারা চেনেন, তাদের আপনারা শনাক্ত করতে পারেন, তাদের অবস্থানটা দেখতে পারেন এবং দেখলেই বুঝতে পারবেন যে তারা কি অবস্থান নিচ্ছে। না, যদি স্পেসিফিক আপনি হয়তো নাম করতে চাচ্ছেন না, আমি নাম করতে চাচ্ছেন না হয়তো সঙ্গত কারণে, যৌক্তিক কারণে, ধরুন আপনি ধরেন যে বিএনপির কথা যদি চিন্তা করেন, হ্যাঁ তারা বিভিন্ন ধরনের রেজার্ভেশন বিভিন্ন ইস্যুতে, কিন্তু তারা সিগনেটারি, তারা সাইন করেছে এবং এখনও তারা বলেছে, একটু আগে তো জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এবং তারা অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়েছেন যে তারা হার পক্ষে কাজ করবেন, হার কথা তারা বলেছেন। এনসিপি তারা কিন্তু জুলাই সনদে সাইন করে নাই, দিস ইজ এ ভেরি ভাইটাল কোশ্চেন, সই করে নাই, এটা কিভাবে আপনি দেখছেন, যদিও তারাও হার পক্ষে কাজ করছেন? শুধুমাত্র হার পক্ষে না, ধরুন এনসিপির ক্ষেত্রে, যেটা এনসিপির স্বাক্ষর না করার পর আমি বারবার বলেছি, এই যে পরিস্থিতিটা, যে পরিস্থিতিতে আমরা এই সংস্কারের কথা বলতে পারছি, রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে, দ্বিমত করছে, আলোচনা করছে, সেটা তৈরি করার ক্ষেত্রে আজকে যারা এনসিপি, তারাই তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বের একটা জায়গায় ছিলেন। সকলেই এনসিপিতে আসেন নাই, কিন্তু একটা বড় অংশতে এসছেন। তো তাহলে তারা যদি ওই দিন ওই ভূমিকা পালন না করতেন, তাহলে কি আমাদের পক্ষে এখানে আসা সম্ভব হতো না? না, শেষ করতে দিন। তাহলে যেটা দাঁড়াচ্ছে, এইটার ওন কিন্তু তারা করেন, তারা প্রসেসটার মধ্যে ছিলেন, অল টুগেদার প্রসেসটার মধ্যে শেষ দিন পর্যন্ত ছিলেন। তার মানে কি তারা কন্ট্রিবিউট করেছে না? অ্যাজ এ ভাইস চেয়ার আমি পার্সোনালি কিউরিয়াস, অ্যাজ এ মডারেটর আমি পার্সোনালি কিউরিয়াস দ্যাট হোয়াই দে ডিডন্ট সাইন। কারণ হচ্ছে তারা বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষত যেটা তারা বলেছেন, তারা আমাদেরকেও বলেছেন যে যেহেতু সনদ তৈরির ক্ষেত্রে যেই অংশগুলোকে তারা মনে করেন যে নোট অফ ডিসেন্ট থাকা উচিত না, সেগুলো রাখা হয়েছে সনদে, এবং তারা মনে করে সেটা থাকা উচিত ছিল না, সেহেতু তারা স্বাক্ষর করেন। লেজিটিমেট তাদের কনসার্নের দিক থেকে তো অবশ্যই একটা রাজনৈতিক আমার অ্যাপ্রুভ করার কিছু যায় আসে অ্যাজ এ ভাইস চেয়ার না, আমার অ্যাপ্রুভ করার কিছু নাই, অ্যাজ এ ভাইস চেয়ার আমি অ্যাপ্রুভ করার কিছু নাই। কারণ হচ্ছে যে এটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। যেমন ধরুন আপনি যেহেতু বললেন,
ধরুন আলোচনায় অংশগ্রহণকারী কয়েকটি দল শেষে এসে সিদ্ধান্ত নিয়েছে তারা স্বাক্ষর করবেন না, মানে তাদের নাম আপনারা জানেন, তাই না? বাংলাদেশ, আপনি এনসিপির কথা বলছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ধরেন বাংলাদেশ জাসদ, তারপরে হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, 4টি সংগঠন তখন স্বাক্ষর করেনি। তারা ওই অবস্থা থেকে আরও একটি দল বোধহয় আছে, তারা স্বাক্ষর করেনি। ঠিক আছে, স্বাক্ষর করেনি। আবার যেমন ধরেন গণফোরাম ওই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বাক্ষর করেনি, পরে এসে স্বাক্ষর করেছেন। এবং যখন স্বাক্ষর অনুষ্ঠানের সময় বলেছি এটা ওপেন থাকবে, এই ডকুমেন্ট কিন্তু এখনও ওপেন, এই ডকুমেন্ট এখনও ওপেন, এই অর্থে যে যিনি সরকারে আসে পরবর্তী সময় কেউ যদি এর সাথে একমত হয়ে স্বাক্ষর করতে চায়, আমি মনে করি সেটাই স্বাভাবিক, কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিটিতে তাই। কিন্তু ওনাদের প্রশ্নগুলোর একটু উত্তর দিই, আপনাদের ছোট্ট করে উত্তর দেব। সেটা হচ্ছে যে সংস্কার বিরোধী বলে চিহ্নিত না করে বরঞ্চ আসেন আমরা ইতিবাচক জায়গা থেকে কথা বলি, কাদের নিয়ে আমরা সংস্কারটা করতে পারবো, তাদের শক্তিগুলোকে আমরা যেন দেখি, তাদেরকে যেন আমরা সকলে মিলে বিবেচনা করি যে কারা আমার মিত্র, কারা আমার বন্ধু, কারা আমাকে সামনের দিকে নিয়ে যাবে। আপনি আনসার করেছেন এটা, একটু নারীদের প্রসঙ্গটি নারীদের প্রসঙ্গটি আপনি আনসার করবেন, নারীদের প্রসঙ্গে আনসার করবেন। আর হাওরের মানুষের কথা আমরা শুনেছি, যদি কোনো রেসপন্ড করার থাকে আমরা একটা বিরতিতে যাব, কিন্তু মাঠের রাজনৈতিক যে প্রচারণা এটা উত্তাপ কিন্তু ছড়াচ্ছে এবং সেই ভালো লক্ষণ, জি ট্রেডিশন ভিতর, কিন্তু ভালো লক্ষণের মধ্যেও ধরেন যে সেই ধরেন একে অন্যকে ঘায়েল করার জন্য কিন্তু ওল্ড কার্ডস লাইক ধর্ম বা 71-এর প্রশ্নটাই বারবার চলে আসছে, চাঁদাবাজি কোনো দলকে ঘায়েল করার জন্য, এটা কতটা হেলদি হবে রাজনীতির মাঠকে, নির্বাচনের মাঠকে সহিংসতা মুক্ত বা হেলদি রাখার জন্য? একটু শুনে আসবো, তারপরের পর্বে গিয়ে আমরা আলাপটা করব। একটু শুনে আসি শীর্ষ নেতারা। এই দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম, এই দল সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে। আজ তারা বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, আমাদেরকে দেখেন এবার, বলছে না? আরে ভাই, আপনাদেরকে তো মানুষ 71 সালেই দেখেছে, ইতিহাস মুছে ফেলা যায় না। 71 সালে মানুষ দেখেছে আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছে। আমরা বিগত 15 বছর দেখেছি, অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য, বলেছিল না? সেজন্যই বলেছি দিল্লি নয়। আমরা দেখেছি যারা 71 সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল, সেজন্যই বলেছি যেমন দিল্লি নয় তেমনই পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা নিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। তরুণ ভোটারদের কথা শুনলাম, পলিটিক্যাল লিডার কথা বললেন, মাঠের চিত্র আমরা দেখলাম, সাধারণ মানুষের কিছু প্রত্যাশার কথা আমরা শুনেছি। আমরা নওগাঁয় ছিলাম, সুনামগঞ্জের কথা শুনেছি। সাধারণ মানুষ খুবই সিম্পল কিছু ভাষায় বলেছেন, শান্তি চাই, আমরা ফসলের নিরাপত্তা চাই, বন্যায় যাতে ফসল ভেসে না যায়, কৃষির উপকরণ চাই। কিন্তু আমরা কিন্তু অনেক বড় বিষয় নিই, কারণ রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কিছু ফল্ট লাইন তৈরি হয়েছে, এগুলো পরিবর্তনের দরকার আছে, সেগুলো নিয়ে আপনারা কাজ করছেন। কমন পিপল আর নট ভেরি অ্যাওয়্যার অ্যাবাউট ইট। আপনার কনক্লুডিভ রিমার্ক বলেন, কারণ এখন এই নির্বাচনের টাইম সবাই বুঝে এটা খুবই ক্রুশিয়াল নির্বাচন, খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। মানুষের ভোট বঞ্চিত মানুষ প্রথম এক্সারসাইজ করবে তাদের, কিন্তু সেই অবস্থাকে আসলে তৈরি করতে পেরেছেন আপনি, মানে আপনারা বা সরকার? 3 স্টেপে আমি থেকে সরকার পর্যন্ত গেছে, আরেকটু যান জনগণ, রাজনৈতিক দল। কারণ এইটা কেবলমাত্র সরকারের কাজ ছিল না, বা এটা একমাত্র সরকারের কাজ না, এটা 18 মাসের কাজ না, এটা 2 বছরের কাজ না, এটা একটা অব্যাহত কাজ। আমার কনক্লুডিং বক্তব্যটা হচ্ছে এই যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো কি আসলে মানুষ, হাওরের মানুষ কি চান? উন্নয়নের নামে যেন লুটপাট না হয়, যেন তার কাজটা হয়।
কৃষিতে যেন তিনি ন্যায্য মূল্য পান, সেটাই তো চান, আর তো কিছু চাচ্ছেন না। তো ন্যায্য মূল্য নিশ্চিত করবেন কিভাবে? যদি আপনার কৃষি উন্নয়নের ব্যবস্থাটা এরকম থাকে যেখানে মধ্যস্বত্বভোগ রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবে এবং তারা সেগুলি লুটপাট করবে, তাহলে এটা বন্ধ করার উপায় কি? বন্ধ করার উপায় হচ্ছে যে আপনি নিশ্চিত করবেন যে এমন একটা ব্যবস্থা যেখানে এইরকম মধ্যস্বত্বভোগী লুটপাট বাহিনী তৈরি না হয়। তাকে আপনি প্রতিরোধ করবেন, তাকে ঠেকাবেন, প্রতিষ্ঠান দিয়ে ঠেকাতে হবে, রাজনৈতিক সংস্কৃতি দিয়ে ঠেকাতে হবে। মানুষ কি চায়? মানুষ দেখতে চায় যে আমি যেন ভোট দিতে পারি। কেন আমি ভোট দিতে পারি? কারণ যাতে আমি অ্যাকাউন্টেবল করতে পারি, জবাবদিহি। সে যদি আবার কাজ না করে থাকে, আমি 5 বছর পরে অন্তত তাকে বিদায় করে দিতে পারবো। তাহলে সেটার ব্যবস্থা আপনি কীভাবে করবেন? করবেন যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা স্থায়ীভাবে থাকবে, নিশ্চিতভাবে থাকবে, আপনার গ্যারান্টি হবে। আমরা তো বিচার বিভাগ নিয়ে কথাই বলিনি। যদি বিচার বিভাগটা স্বাধীন থাকে, আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে মানুষের এই যে আপনি যেটাকে বলছেন, মানুষ শান্তি চায়। শান্তি চায় কারণ হচ্ছে যে অশান্তির যে জায়গাগুলি সেগুলোকে তারা আর দেখতে চান। তাহলে সেগুলি বদল করার জায়গাটাই হচ্ছে আসল। আর শেষ কথা, যেহেতু তরুণরা এখানে আছেন এবং আমি মনে করি যে যারা দেখছেন তাদের এক বড় অংশ তরুণ, কারণ হচ্ছে 1/3 ভোটারই তরুণ। আপনাদের সামনে যে সুযোগটা এসছে সেটা হচ্ছে যে আপনারা ভবিষ্যতের বাংলাদেশটা কিভাবে তৈরি করবেন। আপনারা তৈরি করেছেন এই সম্ভাবনা, আপনারা প্রাণ দিয়ে তৈরি করেছেন এই সম্ভাবনা। এইটা আমরা পারিনি, আপনারা পেরেছেন, সেটাকে ওন করেন। কারণ হচ্ছে এই সুযোগ আপনারা বাংলাদেশকে দিয়েছেন এবং ভবিষ্যৎ আপনাদেরকে এই ওনারশিপটা নিতে হবে। ডক্টর আলী রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের তরুণ ভোটার বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করছি ডেডলাইন বাংলাদেশ। সুষ্ঠু ভোটের পথে, নতুন বাংলাদেশ নির্মাণের পথে অনেক চ্যালেঞ্জ, কিন্তু সম্ভাবনাও অনেক। সাধারণ মানুষ আসলে অনেক বেশি কিছু চায় না, তারা শান্তি চায়, তারা ফসলের উপকরণ চায়, তারা ফসলের নিরাপত্তা চায়, তারা একটু সম্প্রীতির বাংলাদেশ দেখতে চায়। আর সেই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের ডেডলাইন বাংলাদেশ। দেখা হবে আবারও আগামীকাল ডেডলাইন বাংলাদেশে। শেষ করছি আমি।